এরপর আমরা যেটা করব, চার্জ ডিস্ট্রিবিউশন অন ইনার অ্যান্ড আউটার সারফেস অফ সেল। স্ফেরিক্যাল সেল দেওয়া আছে, একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। ফার্স্ট ডায়াগ্রাম যেটা দেওয়া আছে, এইটা হচ্ছে একটা স্ফেয়ার বা স্ফেরিক্যাল সেল, যার ভেতরটা ফাঁকা। ভেতরে একটা চার্জ কিউ রাখা আছে, ওকে, বিশেষ উপায়ে ভেতরে রাখা আছে যাতে চার্জ এখান থেকে না চলে আসে। আর এই সারফেসে 2q চার্জ রাখা আছে। কারণ কোশ্চেন হচ্ছে এটাই যদি স্ফেরিক্যাল সেল হয়, গোলক, ঠিক আছে, গোলক, ফাঁকা গোলক, তাহলে এর ভেতরের পৃষ্ঠে কত আধান আছে, বাইরের পৃষ্ঠে কত আধান আছে আমাকে বের করতে হবে। এখন এই ছবিটাকে যদি এরকম করে ভাবা হতো, যে স্ফেরিক্যাল সেলটা বলা আছে তার যদি একটু থিকনেসটাকে আমরা ভাবতাম এইভাবে, এটা থিকনেসটা ভাবলাম, যে স্ফেরিক্যাল সেলটা বলা হয়েছে বা গোলীয় খোলক বলা আছে, তার থিকনেস হচ্ছে এটা, কিউ আধান এখানে আছে। তাহলে কি পাবে না, গাউসের সূত্র আমরা পড়েছিলাম যে ই ইনসাইড, গাউসের সূত্র থেকে পড়েছিলাম ইনসাইড অফ এ স্ফেরিক্যাল সেল, একটা গোলীয় খোলকের ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়। কোন সূত্রের সাহায্যে? গাউসের সূত্র, গাউস। তো সেক্ষেত্রে এখন যদি এরকম ভেবে নিই, এটা একটা গাউসীয় তল যদি ভাবি, এখানে এটা একটা গাউসীয় তল ভাবলাম, ওকে, এটা একটা গাউসীয় তল। কোনটাকে নিয়ে? কিউ আধান আছে, এইখানে একটা গাউসীয় তল ভেবেছে, ভালো করে দেখা যাচ্ছে কিনা। এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত বললাম খোলকটা থিকনেস, আর এটা ফাঁকা ভেতরটা। আর গাউসীয় তল এর পরে ভেবেছি এই জায়গায়। গাউসীয় তল যদি ভাবি, তাহলে তার ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 বলছি। ইলেকট্রিক ফিল্ড যদি 0 হয়, তাহলে সেখান থেকে বলা হচ্ছে কিউ ইনসাইড সমান 0 হয়ে যাবে। আইন মানে ইনসাইড, ভেতরে যেটা। কারণ কি ছিল, গাউসের সূত্রের সাহায্যে আমরা এরকম পড়েছিলাম, ফ্লাক্স ই ডট ডিএস সমান কিউ বাই এপসাইলন 0। যেহেতু ই 0, তাহলে কিউ বাই এপসাইলন 0 0 হয়ে যাচ্ছে। সেখান থেকে বলা হচ্ছে কিউ ইনসাইড 0। তা কিউ ইনসাইড যদি 0 হতে হয়, তাহলে এখন যে গাউসীয় তল ভাবছি আমি, গাউসীয় তলের ভেতরে তো আধান শূন্য হতে হবে। গাউসীয় তলের ভেতরে আধান শূন্য হতে হবে। তাহলে এখানে যদি প্লাস কিউ আধান থাকে, তাহলে এই সারফেস যেটা ভাবা হচ্ছে, এখানে কত আধান? মাইনাস কিউ। ইনডিউসড যদি হয়, আবেশ হচ্ছে এখানে, প্লাস কিউ ছিল, এখানে মাইনাস কিউ ইনডিউসড হচ্ছে, আবেশ হচ্ছে। তাহলে যে গোলীয় খোলক যেটা ভেবেছি আমরা, সেখানে যে গাউসীয় তল ভাবলেন, ডট ডট লাইন গাউসীয় তল, তার ভেতরে তাহলে মোট আধান কত হয়ে যাচ্ছে? প্লাস কিউ মাইনাস কিউ 0, মোট আধান। ওকে, তাহলে ভেতরে মোট আধান 0। তাহলে যদি এই ছবি ভাবি এখন, তাহলে এখানে কত হচ্ছে? কিউ। তাহলে এখানে কত আসছে? তাহলে এই জায়গায় তখন চলে আসবে মাইনাস কিউ, তাই তো বলছি, এটা মাইনাস কিউ। তাহলে এখানে মাইনাস কিউ, কিন্তু টোটাল আধান কত আছে এখানে টোটাল আধান হচ্ছে 2q। এই সারফেসের টোটাল আধান 2q, কোনোভাবে আমি চেঞ্জ করতে পারবো না। তো কিন্তু এখানে যে মাইনাস কিউ ইনডিউসড হলো, তাহলে এখানে কত আসবে? এখানে হচ্ছে প্লাস কিউ একটা, এও ইনডিউসড হলো একই রকমভাবে। তাহলে বাইরের পৃষ্ঠের আধান কত হয়ে যাচ্ছে? 2q প্লাস কিউ, এটা অর্থাৎ বাইরের পৃষ্ঠের আধান হয়ে যাচ্ছে 3q, ভেতরের পৃষ্ঠে আধান হয়ে গেল মাইনাস কিউ, আর সেন্টারের কিউ ছিল কিউ। ওকে, তাহলে এটাই যেটা ছিল ইনার সারফেস, ইনার এবং আউটার। ইনার মানে হচ্ছে ভেতরের পৃষ্ঠে আধান কত? মাইনাস কিউ, বাইরের পৃষ্ঠে আধান হয়ে গেল 3q। আবারও বলছি যে ভেতরে একটা কিউ আধান দেওয়া আছে, বাইরে দেওয়া আছে 2q। তাহলে কোশ্চেন হচ্ছে এই যে গোলীয় খোলকটা ভাবছি, তার ভেতরের পৃষ্ঠে এবং বাইরের পৃষ্ঠে কত আধান থাকবে হিসাব করতে হবে। তার জন্য আমরা কি বললাম, এই যে গোলীয় খোলক দেওয়া ছিল, গোলীয় খোলকের একটা থিকনেস আমরা বানিয়েছি এখানে, যেখানে ছোটো করে দেওয়া ছিল, বড় করে দেখিয়েছি এখানে থিকনেস। এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত থিকনেস। এরই ভেতরে একটা গাউসীয় তল নিয়েছি আমরা। গাউসীয় তলের ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0 হয়, ফাঁকা গোলকের ভেতরে ইলেকট্রিক ফিল্ড 0। তাহলে যে গাউসীয় তল ভেবেছি, গাউসীয় তলের ভেতরে আধান তাহলে 0 হতে হবে। যদি ইলেকট্রিক ফিল্ড 0 বলছি, তাহলে আধানও 0 হতে হবে। তাহলে যদি আধান 0 হতে হয়, তাহলে এখানে প্লাস কিউ আছে, মানে এখানে মাইনাস কিউ আসতে হবে। ওকে, তাহলে মোট আধান 0 হয়ে যাচ্ছে, ফলে তাই পাচ্ছি। এখন এখানে যদি মাইনাস কিউ আসে এই পৃষ্ঠে, এবং এই টোটাল খোলকটা বা এই যে খোলকটা দেওয়া আছে, খোলকের পৃষ্ঠে আধান দেওয়া ছিল 2q, তাহলে এখন কত আধান হতে হবে? এখানে যখনই মাইনাস কিউ আসছে, তাহলে এখানে প্লাস কিউ দিয়ে দেবো। এটাও ইনডিউসড হচ্ছে, তাহলে বাইরের পৃষ্ঠে আধান হলো 3q প্লাস 3q, ভেতরের পৃষ্ঠে হচ্ছে মাইনাস কিউ। ওকে,
সিমিলারলি একই রকমভাবে এখানে আধান দেওয়া আছে 2q সেন্টারে, এই পৃষ্ঠে দেওয়া আছে q, এই পৃষ্ঠে দেওয়া আছে 2q। কোশ্চেন একই, ইনার সারফেস এবং আউটার সারফেসে কত আধান আছে নির্ণয় করতে হবে। তাহলে একই রকম এখানে q ছিল, ইনডিউসড হয়েছিল -q, তাহলে এখানে কত আছে 2q, তাহলে এখানে ইনডিউসড হবে -2q। তাহলে এখানে যদি -2q পাই তাহলে বাইরের পৃষ্ঠ হয়ে যাচ্ছে +2q, অর্থাৎ এইখানের এই পৃষ্ঠে আধান এখন 3q। যদি এখানে 3q পাই, ভালো করে দেখো, 2q + q, অর্থাৎ এই পৃষ্ঠের মোট আধান হয়ে গেল 3q। 3q যদি হয় তাহলে এখানে ইনডিউসড হবে কত, এইখানে ইনডিউসড হচ্ছে এখন -3q। কোথায়? এইটার ভেতরের পৃষ্ঠে, এই যে খোলক নিয়েছি, খোলকের ভেতরের পৃষ্ঠে -3q। তাহলে ভেতরের পৃষ্ঠে এক্সট্রা কত আসবে? এক্সট্রা আসবে 3q। অর্থাৎ বাইরের পৃষ্ঠের এখন মোট আধান কত হয়ে যাচ্ছে? বাইরের পৃষ্ঠের মোট আধান হয়ে যাচ্ছে 5q। এই খোলকটার বাইরের পৃষ্ঠের আধান হচ্ছে 5q, ভেতরের পৃষ্ঠ হচ্ছে -3q। আবার যখন এই খোলকটা ভাবছি, আমি এই খোলক ভাবছি, এই খোলকের বাইরের পৃষ্ঠে আধান হয়ে গেল 3q, ভেতরের পৃষ্ঠ হচ্ছে -2q, সেন্টারে 2q ছিল 2q আছে। কিন্তু আলটিমেট যেটা ভাবার কথা, যে বাইরে 2q ছিল 2q এখনও আছে। ভালো করে দেখো, মানে এই যে খোলকটা বাইরে না, এই যে খোলকের মোট আধান 2q আছে, এখানে কত এসছে? 5q। এখানে 5q আর এখানে হচ্ছে 3q, -3q ভেতরে। তাহলে 5q থেকে 3q বাদ দিলে কত? 2q হবে। যেমন এখানে বলা হচ্ছিল 3q হয়েছে, 3q ভেতরে কত আছে? -2q। তাহলে আলটিমেট কিউই থাকছে, একই থাকবে। ওকে। আবার একটু যেমন না ভাবি যে আধান তো পরিবাহী পৃষ্ঠে থাকে, তাহলে ভেতরে থাকছে কি করে? আমরা তাই পড়ে এসেছি আগে থেকে যে আধান পরিবাহী পৃষ্ঠে থাকে, ভেতরে এলো কিভাবে। এখানে আসার কারণ হচ্ছে এখানে ইন্ডাকশান হচ্ছে, এখানে আধান আছে তার জন্য ইনডিউসড হচ্ছে, এখানে আধান আছে তার জন্য ইনডিউসড হচ্ছে এখানে। ওকে, তার মানে আগে যেটা পড়েছি আধান পরিবাহী পৃষ্ঠে থাকে সেটা ঠিক, কিন্তু এখানে যেহেতু ভেতরে একটা গোলক আছে বা আধান আছে, তার জন্য আবেশের কারণে নতুন করে আধান এখানে আসছে। পরে আর একটা কোশ্চেন দেওয়া আছে, একই রকমভাবে 3টে গোলক দেওয়া আছে, গোলীয় খোলক এ বি সি, 3টে গোলক দেওয়া আছে। এতে আধান দেওয়া আছে কিউ, বিটাকে গ্রাউন্ডের সঙ্গে যোগ করা আছে, এবং সির আধান হচ্ছে 2q, সিতে আধান হচ্ছে 2q। ব্যাসার্ধ বলা আছে এটা আর, এটা 2r, এটা হচ্ছে 3r। কোশ্চেন কি বলা আছে? ফাইন্ড চার্জেস অ্যাপিয়ারিং অন অল দ্য সারফেস অফ ABC। এই যে এ বি সি 3টে নিয়েছি, তার প্রত্যেকটার ভেতর এবং বাইরের পৃষ্ঠে কত করে আধান আসছে সেটা আমাকে হিসাব করতে হবে। এখানে কী করে পাবো? ফার্স্ট এখানে যেটা ভাবতে হবে, এখানে ফার্স্ট এটা ভাবতে হবে, এই যে গ্রাউন্ডিং কেসটা আছে সেটাকে ভাবতে হবে। গ্রাউন্ডিং মানে কি বলতে পারছি? ভিবি কত হবে? গ্রাউন্ডিং মানে ভিবি 0। আগের দিন প্রবলেম করানো হয়েছে একটা। গ্রাউন্ডিং মানে হচ্ছে তার পোটেনশিয়াল 0, কিন্তু তার আধান 0 বলতে পারছি না এখানে, কারণ এখানে যে আধান আসবে ইনডিউসড হবে তার ভূমিকা থাকবে, এই গোলকের আধানের জন্য কিছুটা ভূমিকা থাকবে এবং এরও জন্য কিছুটা ভূমিকা থাকবে, তাই এর আধান 0 পুরোপুরি বলতে পারছি না। তাই ধরে নিলাম লেট চার্জ অন বিতে কত চার্জ ধরে নিলাম? বিতে চার্জ আছে কিউ। ওকে, বিতে যে আধান আছে সেটা হচ্ছে কিউ। বি গোলকে আধান দেওয়া হয়েছে কিউ, এটা ক্যাপিটাল কিউ, হয়তো স্মল কিউ দেওয়া আছে, 2q দেওয়া আছে। তাহলে পোটেনশিয়াল যদি 0 হয়, বি গোলকের পোটেনশিয়াল 0 হলে সেখান থেকে আমি কি কনক্লুশন আসতে পারি, বা বি গোলকের পোটেনশিয়াল কীভাবে নির্ণয় করব, যেটা আগের দিন বলা হয়েছিল সেই নিয়মেই করব। বি গোলকের পোটেনশিয়াল মানে ওর যে নিজের আধান, এই গোলকের নিজের আধান কত? কিউ। তাহলে তার জন্য বিভব সেটা কত? কে কিউ বাই কত? বি গোলকের আধান ক্যাপিটাল কিউ বলছি, তাহলে তার বিভব কত হবে? কে কিউ বাই ওর ব্যাসার্ধ কত? 2r। প্লাস কি হবে? বি গোলক যেহেতু সি গোলকের ভেতরে অবস্থিত, তাহলে সি গোলকের বিভবটা বি গোলক পাবে। সি গোলকের বিভব কত হবে? কে ইন্টু 2q বাই 3r, সি গোলকের বিভব। নেক্সট বলা হচ্ছে যে এ গোলক যেটা বলছে, এটা এ গোলক, প্রথম গোলকটা এ গোলকের আধান কিউ আছে, তার জন্য বি গোলক কিছুটা বিভব পাবে। সেটা কি হচ্ছে? এই এ গোলকের আধান এরকম ভেবে নিতে হবে, এর সেন্টারে সেন্ট্রয়েড।
এর আধান যদি কিউ সেন্টারে থাকে তাহলে এখান থেকে 2r দূরে বিভব কত হবে? 2r দূরে বিভব এই গোলকের জন্য যেটা হচ্ছে k ইন্টু কিউ বাই 2r। ওকে, টোটাল সমান 0। 0 যদি হয় এখান থেকে ক্যালকুলেশন করো কত আসে রাখো। তাহলে কিউর ভ্যালু কত পাচ্ছি আমরা? কিউর পাচ্ছি -7q/3। তাহলে কিউর আধান মানে বি গোলকের আধান হচ্ছে 7-7q/3, এটা বি। সিতে দেওয়া আছে 2q, সিতে দেওয়া ছিল 2q, এইতে দেওয়া ছিল q। তাহলে এবার আধান ডিস্ট্রিবিউশন কী হবে? আধান ডিস্ট্রিবিউশন করার জন্য তাহলে এই গোলকটার মোট আধান কত? মানে বির মোট আধান হচ্ছে -7q/3। কারণ সেন্টার থেকে যদি ভাবি এই গোলকে যদি কিউ আধান দেওয়া আছে, ফার্স্ট গোলকে যদি কিউ আধান দেওয়া আছে তাহলে এখানে ইনডিউসড কত হবে? -q। ওকে, আর বি গোলকের মোট আধান কত বলেছি? বি গোলকের মোট আধান হচ্ছে 7q/3, কিন্তু এখানে যেহেতু -q ইনডিউসড হয়ে গেছে তাহলে এখানে কত হচ্ছে? +q ইনডিউসড হবে। +q যদি ইনডিউসড হয়ে যায় মোট আধান 7q/3 করতে হলে কি আসবে এখানকার? বি গোলকের তাহলে আধান কত হবে? বি গোলকের আধান পেয়ে যাব -7q/3 +q করে দাও। +q করলে কত আসবে? এটা +q করলে এটা আসবে -4q/3। ওকে, তাহলে এই পৃষ্ঠের মোট আধান এখন কত হয়ে যাবে? এই পৃষ্ঠের মোট আধান হয়ে যাবে, এই পৃষ্ঠের মোট, বি পৃষ্ঠের মোট আধান বাইরের পৃষ্ঠের আধান 4q/3। হালকা ভেবে দেবে কেন করলাম? বি পৃষ্ঠের মোট আধান হচ্ছে -7q/3 বি পৃষ্ঠের, তার মধ্যে বলছি এখানে ইনডিউসড হয়ে গেছে q, -q, তাহলে নিশ্চয়ই এখানে ইনডিউসড হয় +q। তাহলে 7q/3 মোট আধান হলে তার যদি +q করি আমি তাহলে কত আসছে এখানে? 4q/3। অর্থাৎ এই পৃষ্ঠের এই যে গোলকটা ভেবেছি এর বাইরের পৃষ্ঠে আধান হচ্ছে -4q/3, ভেতরের পৃষ্ঠে q, যোগ করে দেখো 7q/3 হয়ে যাচ্ছে। -4q/3 q যোগ করলে -7q/3 হবে। অর্থাৎ বি পৃষ্ঠের মোট আধান 7q/3 যা হিসাব করা হলো তাই থাকছে। তাহলে এখন বাইরের পৃষ্ঠের আধান কত আসবে? বাইরের পৃষ্ঠের আধান হচ্ছে -4q/3, মানে এখানে ইনডিউসড হবে কত? +4q/3 ভেতরের পৃষ্ঠে +4q/3। তাহলে বাইরের পৃষ্ঠে আধান কত হবে? 2q ছিল, তাহলে এখানে আসছে আরও 4q/3 মাইনাস ইনডিউসড হবে। তাহলে 2q ছিল এটা আসছে, তাহলে এটা হিসাব করলে কত আসবে? এটা হিসাব করলে আসবে 3 × 2 = 6, 4, তো 2q/3। ওকে, অনেকগুলো জিনিস একসঙ্গে হয়ে গেছে এখানে। তাহলে বাইরের পৃষ্ঠের মোট আধান 2qই থাকছে, যেটা মোট আধান 2q, তাহলে বাইরের পৃষ্ঠ কত হচ্ছে? 2q/3, এবং এই গোলকটারই ভেতরের পৃষ্ঠের আধান হচ্ছে 4q/3। 4q, এটা 4q/3, আর বাকিগুলো যেরকম পেলাম। তাহলে এরকম সিচুয়েশান থাকলে, গ্রাউন্ডিং কন্ডিশান থাকলে ফার্স্ট যেটা ভাবতে হবে, গ্রাউন্ডিং কন্ডিশানের জন্য পোটেনশিয়াল 0 বসিয়ে দাও, দিয়ে ওই গোলকটার আধানটাকে ফার্স্ট ফাইন্ড করে নাও। বি গোলকের মোট আধান পাচ্ছি -7q/3, অর্থাৎ বি গোলকের মোট আধান হবে -7q/3। ভেতর থেকে যদি ভাবা হয় এই গোলকে কিউ আধান দেওয়া আছে, এর জন্য এর পৃষ্ঠে বি গোলকের ভেতরের পৃষ্ঠে -q আধান ইনডিউসড হবে এবং বাইরের পৃষ্ঠে +q এক্সট্রা আসবে। তাহলে মোট আধান যদি বির মোট আধান যদি 7q/3 বা -7q/3 হয়, তাহলে এর ভেতরের পৃষ্ঠে -q চলে এসছে, তাহলে বাইরের পৃষ্ঠে কত হবে? ক্যালকুলেশন এখানে করা হয়েছে এটা। ওকে, -4q/3, তাহলে এখানে -4q/3 এলে এর ভেতরের পৃষ্ঠে আসবে +4q/3, এখানে যদি +4q/3 আছে তাহলে এর বাইরের পৃষ্ঠে কত আসবে? 2q ছিল, এখান থেকে আরও -4q/3 ওখানে যোগ করে দাও, তাহলে পেয়ে যাচ্ছি 2q/3, অর্থাৎ এই পৃষ্ঠে চলে আসবে 2q/3। ওকে, ইকুইপোটেনশিয়াল সারফেস, এর আগে আমরা একটা পেয়েছিলাম ডাইপোলের জন্য কোনো বিন্দুতে বিভব যখন ফাইন্ড করা হচ্ছিল, ডাইপোলের কোনো বিন্দুতে না, ডাইপোলের জন্য লম্ব সমদ্বিখণ্ডকের উপরে কোনো বিন্দুতে যখন বিভব ফাইন্ড করা হচ্ছিল সেখানে পেয়েছিলাম আমরা ইকুইপোটেনশিয়াল। তো এখানেও বলা আছে ইকুইপোটেনশিয়াল সারফেস কাকে বলবো। ইকুইপোটেনশিয়াল সারফেস এরকম একটা সারফেস, আচ্ছা দেখা যাক কী হয়। এখানে কিউ চার্জ আছে, এই কিউ চার্জের জন্য এখান থেকে আর দূরত্ব আর নিলাম, পোটেনশিয়াল কত হবে? V = KQ/R। ঠিক একই রকম এখান থেকে এই দিক যদি নিতাম দূরত্ব R, তাও পোটেনশিয়াল V,
এখান থেকে এই দিক যদি না হয়, এই দিক যদি না হয়, সব দূরত্ব একই, প্রত্যেকটা দূরত্ব যদি একই হয় তাহলে এই সমস্ত পয়েন্টগুলোতে পোটেনশিয়াল সব জায়গায় ভি পাচ্ছি। এখন এই সমস্ত পয়েন্ট যদি আমি যোগ করি, যদি এরকম পয়েন্টগুলোকে আমি যোগ করে দিই এখানে, যেখানে যেখানে পোটেনশিয়াল ভি হচ্ছে, যদি যোগ করে দিই তাহলে এবার তল পাবো। অর্থাৎ এখানে যে একটা পয়েন্ট চার্জ থাকে, একটা পয়েন্ট চার্জ কিউ থাকে এখানে, তাহলে এর জন্য এর চারপাশে আর দূরত্বের যে বিন্দুগুলো পাবো, যেখানকার পোটেনশিয়াল সব ভি করে, প্রত্যেকটার পোটেনশিয়াল ভি যদি যোগ করা হয় এই সমস্ত পয়েন্টগুলোকে, তাহলে যে তলটা পাবো সেটা বলছে একটা ইকুই পোটেনশিয়াল সারফেস বা সমবিভব তল। এখানকার 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 সব জায়গায় যত পয়েন্ট দেবো, দূরত্ব যদি আর হয় তাহলে সব জায়গার পোটেনশিয়াল ভি হবে। তাহলে এরকম সারফেসকে বলছি আমি ইকুই পোটেনশিয়াল সারফেস, সমবিভব তল। সমবিভব তলটা কেমন হবে? যদি চার্জ পয়েন্ট হয়, পয়েন্ট চার্জ হয়, ওকে, যদি পয়েন্ট চার্জ হয়, পয়েন্ট চার্জ যদি হয়, মানে এর একটা জায়গায় পয়েন্ট চার্জ আছে, তাহলে এখান থেকে আর দূর, সব দিকে আর দূরত্ব যদি নেই আমি, তাহলে তারপর সমস্ত পয়েন্টগুলোকে যোগ করা হয়, তাহলে যে তলটা হবে সেটা একটা গোলক হয়ে যাবে, স্ফিয়ার। যেমন এখানে কিউ চার্জ রাখা আছে, এখান থেকে কিছু দূরে এরকম একটা তল কনসিডার করলাম, একটা তল পেলাম, যার পোটেনশিয়াল এরকম বললাম 10 ভোল্ট, 10 না ধরলাম, বেশি করে 40 ধরলাম, 40 ভোল্ট, ওকে, কোনো একটা দূরত্বে। তারপর এখান থেকে এরকম একটা দূরত্বে গেলাম, তার সব জায়গায় পোটেনশিয়াল বললাম 20 ভোল্ট, এরপর আরও কিছুটা গেলাম 10 পেলাম, এইভাবে আস্তে আস্তে পোটেনশিয়ালগুলো পাচ্ছি আমরা। তাহলে এটা 40 ভোল্ট মানে হচ্ছে এর চারপাশে সব জায়গায় বা এই সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল হচ্ছে 40 ভোল্ট, প্রত্যেকটা পয়েন্টে, এবং এই সারফেসের উপর প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল 20 ভোল্ট। যদি এখানে মাইনাস কিউ আধান থাকতো, প্লাস কিউ না থাকে, তাহলে এখানকার পোটেনশিয়াল এরকম ভাবতাম, দূরত্ব যদি একই থাকতো তাহলে এটা -40 ভোল্ট ভাবতাম, তাহলে এটা কথা ভাবতাম আবার, এটা আসতো -20 ভোল্ট, ওকে। পয়েন্ট চার্জ থাকলে তাহলে পোটেনশিয়াল মানে ইকুই পোটেনশিয়াল সারফেসগুলো গোলকই হবে। এটা পয়েন্ট চার্জ, তাহলে এটা একটা গোলক। নেক্সট এটা আর একটা গোলক, এরপর আরও গোলক ভাবতে পারি, সবই আসবে ইকুই পোটেনশিয়াল সারফেস। আর যদি লাইন চার্জ হয় বা লিনিয়ার চার্জ দিয়ে থাকে, লিনিয়ার চার্জ যদি থাকে, লিনিয়ার মানে এরকম বলছি একটা তার দেওয়া আছে, তারের মধ্যে আধান দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে সারফেস কেমন হবে? ইকুই পোটেনশিয়াল সারফেস, চোঙ, ওকে। তাহলে এটা বলছে এটা ইকুই পোটেনশিয়াল সারফেস, সব জায়গায় পোটেনশিয়াল সেম। এই আধান থাকার জন্য এইটুকু পার্ট যদি কনসিডার করি, আধান দেওয়া আছে, তাহলে এখানেও যা পোটেনশিয়াল, এখানেও পোটেনশিয়াল, সব জায়গায় পোটেনশিয়াল সেমই হবে। আবার এরকম যদি ভাবি, অতি ছোটো যদি চোঙ ভাবি, তাও বলছি ইকুই পোটেনশিয়াল সারফেস, এটাও একটা ইকুই পোটেনশিয়াল সারফেস হয়ে গেল। নেক্সট যদি আরও ছোটো করে ভাবি কিছুটা, তাহলে এটাও একটা ইকুই পোটেনশিয়াল সারফেস, ওকে। তাহলে প্রত্যেকটাই হয়ে যাচ্ছে আস্তে আস্তে ইকুই পোটেনশিয়াল সারফেস পেয়ে যাচ্ছে। এই ইকুই পোটেনশিয়াল সারফেসের কিছু প্রপার্টিস আছে, কিছু ধর্ম আছে এরকম। যে সারফেসটাকে আমরা ইকুই পোটেনশিয়াল বলছি, ধরো একটা সারফেস, একটা সারফেস ধরলাম, এটা একটা সারফেস, এর উপর এরকম দুটো পয়েন্ট নিলাম, একটা পয়েন্ট একটা পয়েন্ট বি, দুটো পয়েন্ট নিয়েছি এ বি। যেহেতু ইকুই পোটেনশিয়াল বলছি আমি, তাহলে এই পয়েন্টেরও বিভব যা হবে এই পয়েন্টেরও বিভব তাই। তাহলে এই দুটো পয়েন্টের বিভব পার্থক্য কী হবে? ভিএ মাইনাস ভিবি কত হবে? 0, বিভব পার্থক্য নেই, থাকবে না। এর সেকেন্ড পয়েন্ট এরকম বলা যেতে পারে যে আমরা একটু আগে পড়েছি এখানে ভি এ মাইনাস ভিবি সমান মাইনাস ডব্লিউ এক্সটার্নাল ওয়ার্ক বাই কিউ। অর্থাৎ একটা আধানকে এখান থেকে সরাচ্ছি আমি, তাহলে কত ওয়ার্ক করতে হবে আমাকে? কোথায়? সমবিভব তলের উপরে একটা আধানকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমি সরালাম, তাহলে কত কার্য করতে হবে? যেহেতু দেখলাম এখানে চেঞ্জ অফ পোটেনশিয়াল 0, এই পার্টটা 0, তাহলে সেখান থেকে কী বলতে পারি? ডব্লিউ এক্সটার্নাল সমান 0। অর্থাৎ সমবিভব তলের উপরে আধানকে একটা জায়গা থেকে আর একটা জায়গায় ট্রান্সফার করতে কোনো কার্য করতে হবে না। নেক্সট এরকম বলা আছে, এর আগে আমরা পড়েছি ডেল্টা ভি সমান মাইনাস অফ ই ডট ডিআর, পড়েছি আমরা সুষম তড়িৎ ক্ষেত্রেই পড়েছি। ধরো সেই সুষম তড়িৎ ক্ষেত্রে এরকম বলছি আমরা যে পোটেনশিয়াল ডিফারেন্স যেহেতু 0, সমবিভব তল,
যেহেতু পোটেনশিয়াল ডিফারেন্স 0, তাহলে এখান থেকে বলা যাবে ই ডিএস কস থিটা সমান 0। এই জায়গায় ওয়ার্কডানের ক্ষেত্রে বলতে পারছি, এখান থেকে এখানে নিয়ে যাচ্ছি। বা এরকম ভাবতে পারি যে এই একটা সমবিভব তল, এখানে ইলেকট্রিক ফিল্ড এইদিকে, ইলেকট্রিক ফিল্ড এইদিকে, আর আমি সরিয়ে নিয়ে গেলাম এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি, এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে ওয়ার্কডান কত হচ্ছে এখানে, তাহলে কস থিটা বিভব 0, ওয়ার্কডান 0, বিভব 0 একই ব্যাপার। তাহলে কস থিটা সমান 0, তাহলে সেখান থেকে থিটা সমান 90। অর্থাৎ সমবিভব তলে ইলেকট্রিক ফিল্ড 90 ডিগ্রি কোণ করবে। তাই দেখো ছবিটা আগে এঁকেছি আমি, ইলেকট্রিক ফিল্ড এটা, আর এটা সমবিভব তল, এটা সমবিভব তল ছিল। সমবিভব তলে একটা জায়গা থেকে আর একটা জায়গায় আধানটাকে আমি সরিয়েছি, তাতে যে ওয়ার্কডান সেটা 0 হচ্ছে। সেখান থেকে আমরা এরকম বলতে পারছি যে ইলেকট্রিক ফিল্ড সমবিভব তলের ওপর সমকোণ করে থাকবে। এই ছবিগুলোতেও তাই পেয়েছি। এখানে কি হচ্ছে, চার্জ যদি এখানে থাকে, এই সারফেসে যদি চার্জ থাকে, তাহলে ইলেকট্রিক ফিল্ড কী হচ্ছে, সমস্ত বাইরের দিকে। তাহলে এই তলের সাপেক্ষে কোণ কত হচ্ছে, 90 ডিগ্রি কোণ পাচ্ছি আমরা। নেক্সট সমবিভব তলকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, যদি সুষম তড়িৎ ক্ষেত্র হয়, এই হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। ওকে, তাহলে এখানে সমবিভব তলকে এইভাবে বলতে পারি, এটা একটা সমবিভব তল, এটা আবার এটা আবার একটা সমবিভব তল। ওকে, এটা একটা সমবিভব তল। ধরো এটা হচ্ছে 40 ভোল্ট, একই রকম এটা হচ্ছে 20 ভোল্ট, কারণ ইলেকট্রিক ফিল্ড এদিকে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড মানে বলরেখা যদি এইদিকে যায়, আমরা কি বললাম আগে, যে তড়িৎ ক্ষেত্রের দিক বরাবর বিভব ডিক্রিজ করবে, কমে যাবে, অর্থাৎ ইলেকট্রিক ফিল্ড এদিকে। তাই এখানে বিভব 40 ছিল, যখন এখানে এলাম 20 হয়ে গেছে। ওকে, নেক্সট বলা যেতে পারে এরকম, দুটো সমবিভব তল পরস্পরকে ছেদ করতে পারে কিনা আমরা দেখব। দুটো সমবিভব তল যদি এরকম ভেবে নিই, এটা একটা সমবিভব তল, আর একটা সমবিভব তল এরকম ভাবলাম, দুটো সমবিভব তল এরকম ভাবছি। ওকে, একটার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এইদিকে নিচেরটার জন্য, আর এইটার জন্য ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এদিকে। মানে এই যে তলটা ভেবেছি আমরা, এই যে তলটা ভেবেছি এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই দিক, আর নিচে যে তলটা তার জন্য ইলেকট্রিক ফিল্ড উপর দিকে। এবার সমবিভব তলে দুটো সমবিভব তল যদি পরস্পরকে ছেদ করে, তাহলে এরকম পাবো। কারণ এইটা একটা সমবিভব তল এবং এটাও একটা সমবিভব তল, এই দুটো সমবিভব তল পরস্পরকে ছেদ করলে ইলেকট্রিক ফিল্ড এই দিকেও পাবো এবং ইলেকট্রিক ফিল্ড এই দিকেও পাবো। কারণ আগের কোশ্চেনে বলা হয়েছে যে সমবিভব তল ইলেকট্রিক ফিল্ড সমকোণ করে থাকে, অর্থাৎ এই যদি সমবিভব তল হয় তার ইলেকট্রিক ফিল্ড এই দিকে পাবো, আবার এটা যদি সমবিভব তল হয় তাহলে তার ইলেকট্রিক ফিল্ড এই দিকে পাবো। তো দুটো ইলেকট্রিক ফিল্ড এই পয়েন্টে, যে পয়েন্টে ছেদ করছে, ছেদ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশান পাচ্ছি। আগেও পড়েছি আমরা যে একটা বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের দুটো দিক হতে পারে না, একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দুটো ডিরেকশান কখনোই হতে পারে না। তাই দুটো সমবিভব তল কখনো পরস্পরকে ছেদ করতে পারে না। ওকে, ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল আমরা পড়েছি আগে, বিভব পড়েছি, এবার ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এনার্জি আমরা পড়ব। ঠিক আছে, ধরো এখানে একটা কিউ চার্জ রাখা আছে আর দূরত্বে, এখান থেকে আর দূরত্বে ইলেকট্রিক ফিল্ডের রাশিমালা আগে পড়েছি আমরা কে কিউ বাই স্মল কিউ, কে কিউ বাই আর স্কোয়ার, এবং বিভবের রাশিমালা হচ্ছে কে কিউ বাই আর, এটা বিভব। এটা সিঙ্গেল চার্জ, যদি একটা সিঙ্গেল চার্জ থাকে, পরে আমরা দেখবো একটা সিঙ্গেল চার্জ আছে, সিঙ্গেল চার্জের জন্য যে পোটেনশিয়াল এনার্জি ভাবছি আমরা, স্থিতিশক্তি ভাবছি, তড়িৎ স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তি কত হবে, 0। সিঙ্গেল চার্জের জন্য বলছি কোনো শক্তি পাবো না। কিন্তু যদি সিস্টেম অফ চার্জ ভাবি, সিস্টেম অফ চার্জ অর্থাৎ অনেকগুলো চার্জকে যদি একসঙ্গে ভাবি, তাহলে তার ক্ষেত্রে আমরা পোটেনশিয়াল এনার্জি পাবো। তাই আমরা অনেকগুলো চার্জকে নিয়ে একসঙ্গে ভাববো। এরকম ভাবছি আমরা দুটো চার্জ Q1
একটা চার্জ, Q2 একটা চার্জ, দুটো খুব কাছে অবস্থিত। এরকম একটা কনফিগারেশন ভাবলাম, কনফিগারেশন এটা হচ্ছে 1 নম্বর কনফিগারেশন। এইখানকার শক্তি ধরলাম UI, ইনিশিয়াল এনার্জি। এটা কিছু সময় পরে গিয়ে দেখলাম এদের মধ্যে দূরত্ব এরকম হয়ে গেছে, Q1 এখানে, Q2 এখানে, অর্থাৎ দূরত্ব বেড়ে গেছে। এটা হচ্ছে ফাইনাল কনফিগারেশন। ওকে, দুটো কনফিগারেশন, একটা সিস্টেম একটা সিস্টেম। মানে এখানে ছিল, যখন এরকম যদি ভাবি যে যখন এখানে ছিল তখন এদের মধ্যে যদি ধরে নেই যে এরা বিপরীত প্রকৃতির আধান, তাহলে এটা কী করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। যদি বিকর্ষণ করে তাহলে কী হবে? বিকর্ষণ করলে সহজেই নিশ্চয়ই দূরে সরে যাবে। তাই ধরে এরকম ঘটনা ঘটেছে। তাহলে সেক্ষেত্রে যখন বিকর্ষণের জন্য এরা দূরে সরে গেল, তাহলে কি এরকম বলতে পারছি যে এটা যখন দূরে সরে যাচ্ছে নিশ্চয়ই কিছু কার্য করছে। এরা যখন দূরে সরে গেল, ফোর্স তো একটা থাকবে এখানে। ফোর্স কত হবে? Q1 Q2 বাই R স্কয়ার। তারপর যখন এখানে এলো, সেই ফোর্সের জন্যই সরে গেছে এখানে। তাহলে মানে এই আধানক যেটা সরছে, এই আধানক যেটা সরছে, তাহলে এরা নিশ্চয়ই কিছুটা কার্য করছে। এই যে কার্য করছে, সেই কার্যটা হচ্ছে নিজেদের বিকর্ষণের জন্য, বাইরে থেকেও কোনো ফোর্স দেয়নি। এটাকে বলতে পারছি কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক ডান, বা সংরক্ষী বল দ্বারা কার্য। সংরক্ষী বল কেন বলা হচ্ছে? আমরা আগেও পড়েছি, গ্র্যাভিটেশন পড়ার সময় বলা হয়েছিল সেখানে যে গ্র্যাভিটেশন, মহাকর্ষীয় বল যেটা, সেটা হচ্ছে এক প্রকার সংরক্ষী বল। অর্থাৎ যে ক্ষেত্রে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য, কার্যটা পথের উপর নির্ভরশীল নয়। ঠিক একই রকমভাবে ইলেকট্রোস্ট্যাটিক যে ফোর্স ভেবেছি আমরা, F সমান Q1 Q2 বাই R স্কয়ার, যেটা, সেটাও বলা হচ্ছে কনজারভেটিভ ফোর্স, সংরক্ষী বল। সেই সংরক্ষী বলের কারণে এখান থেকে এখানে সরে গেছে। তাহলে এই ক্ষেত্রে এরকম বলতে পারি, যেহেতু এখানকার শক্তি থেকে এখানে আসছে, তাহলে এরকম বলতে ফাইনাল শক্তি মাইনাস ইনিশিয়াল শক্তি, ওকে, পোটেনশিয়াল এনার্জি সমান কী বলা আছে? মাইনাস অফ কনজারভেটিভ ফোর্স। ওয়ার্ক ডান কী বলা আছে? কনজারভেটিভ, বা সংরক্ষী বল দ্বারা কৃতকার্য যেটা, সেটা হচ্ছে এটা সংরক্ষী বল দ্বারা, বা এটাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সও বলতে পারি, একই ব্যাপার। আবার এটাকে এরকমও বলতে পারি, প্লাস সাইন দিয়ে W এখানে লিখে দিলাম এক্সটার্নাল ফোর্স। কেন কনজারভেটিভ ফোর্সকে আবার এক্সটার্নাল ফোর্স কীভাবে লিখছি? এর আগে বলা হয়েছে একই ঘটনা, যে যখনই চার্জগুলো এখান থেকে এখানে সরছে সেক্ষেত্রে, বা পোটেনশিয়াল যখন বলেছিলাম সেখানে এরকম বলা হয়েছিল ভি হচ্ছে কনস্ট্যান্ট, ভি মানে হচ্ছে স্পিড হচ্ছে কনস্ট্যান্ট। এখানে স্পিডের কোনো ভূমিকা থাকবে না। অর্থাৎ স্পিড যদি চেঞ্জ না হয় তাহলে কাইনেটিক এনার্জি কত হয়ে যাবে? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি 0। তাহলে টোটাল এনার্জি সমান চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি সমান চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। তাহলে চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি তাহলে 0। তাহলে সেখান থেকে কী বলতে আছে? চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি সমান চেঞ্জ অফ পোটেনশিয়াল এনার্জি। তাহলে এই পার্টটা যদি 0 হয়, এটাকে বলছি এরকম W এক্সটার্নাল ওয়ার্ক প্লাস W কনজারভেটিভ ফোর্স দ্বারা ওয়ার্ক। তাহলে সেখান থেকে কী বলতে পারছি? W কনজারভেটিভ ফোর্স সমান, এটা CON হবে কনজারভেটিভ, তাহলে মাইনাস অফ W এক্সটার্নাল ফোর্স। ওকে, তাহলে এখান থেকে আমরা লিখেছি যেটা কনজারভেটিভ ফোর্স মাইনাস ছিল সেটা হচ্ছে প্লাস। আর এটা হচ্ছে ডেফিনেশন, পোটেনশিয়াল এনার্জি ডেফিনেশন ক্লাস 11এও ছিল, সেইখান থেকে আমরা জাস্ট লিখেছি এটা। ওকে, তাহলে এক্সটার্নাল ফোর্স দিয়েও আমরা পোটেনশিয়াল এনার্জি, বা এই কনফিগারেশন থেকে যখন এই কনফিগারেশন এসছি আমরা, তাহলে চেঞ্জ অফ এনার্জি পোটেনশিয়াল এনার্জি বলছি না আপাতত, চেঞ্জ অফ এনার্জি যেটা, সেটা হচ্ছে এরকম পাবো আমরা। ওকে,